আসসালামু আলাইকুম। বাংলাদেশ ম্যাচ হেরেছে, শেষ ম্যাচটা হেরেছে বিশেষ করে মেহেদী হাসান মিরাজ এবং সেই সঙ্গে শরীফুল ইসলামের বাজে বোলিংয়ের জন্য। শারজার এই পিচে এরকম লাইন এবং লেন্থ ম্যানেজমেন্ট যেটা বাংলাদেশকে আসলে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। নাসুম দেখিয়ে দিয়েছেন যে আসলে এই পিচে আপনি যদি রাইট জায়গায় বল করতে পারেন আপনি ব্যাটসম্যানদেরকে কী পরিমাণ টাফ টাইম দিতে পারেন। তবে আমরা যদি এই সিরিজ থেকে একটা বড় পজিটিভিটির জায়গা খুঁজে বের করতে চাই তাহলে আমার কাছে মনে হয় সৌম্য সরকার এই সিরিজের সবচাইতে পজিটিভ দিকটা আমাদেরকে দেখাবেন। কেন বলছি? সৌম্য সরকার ব্যাট হাতে প্রতিদিনই একটা স্টেবল স্টার্ট দিয়েছেন বাংলাদেশকে। আপনি সৌম্য সরকারের ওই 30-32 রানের সঙ্গে আরও 20 বা 25 রান এক্সট্রা অ্যাডও করতে পারেন। কেন করতে পারেন? যেটা নিয়ে কোনো আলোচনাই হয় না, সেটা হচ্ছে সৌম্য সরকারের ফিল্ডিংয়ের জায়গাটা। সৌম্য সরকার 3 দিন 3টা ক্যাচ ধরেছেন এবং ওই 3টা ক্যাচ কিন্তু ম্যাচের অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। আমি শুধুমাত্র ক্যাচের কথা বলবো না, তার গ্রাউন্ড ফিল্ডিংটাও মাঠে প্রত্যেক দিনই 10 থেকে 15টা রান এক্সট্রা করে সেভ করে দিয়েছে। যারা ফুল 50 ওভার্স বাংলাদেশের ফিল্ডিংয়ের সময়টা নজর রেখেছেন খেলায়, তারা খুব ভালো মতো রিলেট করতে পারবেন যে অন্যান্য ফিল্ডারদের চাইতে সৌম্য সরকারের ফিল্ডিংয়ের একটা বড় ধরনের পার্থক্যের জায়গা আছে। ক্যাচের ক্ষেত্রে যদি বলি যে বাংলাদেশের ক্রিকেটে যেটা হয় যে বিশেষ করে টেস্ট ম্যাচ ক্রিকেটে আমরা এটা বেশি স্ট্রাগল করি যে স্পেশালাইজড স্লিপ ফিল্ডার আমাদের দেশে আমরা খুব বেশি তৈরি করতে পারি নাই। সৌম্য সরকার এই জায়গাটা একটা উজ্জ্বল ব্যতিক্রম এবং স্লিপ ফিল্ডিংয়ের ক্ষেত্রে আপনার ওই যে জায়গাটা খুব দ্রুত পজিশনে চলে যাওয়া বা খুব দ্রুত প্রিপেয়ার্ড হয়ে যাওয়া, কারণ স্লিপে খুব কম রিয়াকশন টাইমের মধ্যে বল আসে। একটু যদি আমরা খেয়াল করে দেখি লাস্ট ম্যাচটাতে তিনি যেভাবে ক্যাচ ধরেছেন খুব দ্রুত পজিশনে চলে যাওয়াটা, এটা একজন স্লিপ ফিল্ডারের খুব বড় বৈশিষ্ট্যের জায়গা, যেটা ইয়াং ক্রিকেটার যারা আছেন তারা কিন্তু খুব ভালো মতো ফলো করতে পারেন। আমার কাছে মনে হয় যে সৌম্য এই কাছাকাছি অঞ্চলের ফিল্ড সেট আপ নিয়ে বা কাছাকাছি অঞ্চলের ফিল্ডিং নিয়ে ডেফিনেটলি বাড়তি কাজ করেন। ডেফিনেটলি তিনি এই পার্টিকুলার পজিশনটাকে নিয়ে আলাদা করে কাজ করেন দেখেই তিনি আসলে ওই রিফ্লেক্সের কথা বলি কিংবা একদম খুব কুইক রিয়াকশন, এটা আসলে রিয়াকশন এবিলিটির ব্যাপার। তো সৌম্য সরকারের রিয়াকশন এবিলিটির জায়গাটা অন্য অনেকের চাইতে বেটার রয়েছে। বিষয়টা এরকম না যে সৌম্য দলের জুনিয়র প্লেয়ারদের মধ্যে একজন, সৌম্য সরকার কিন্তু দলের সিনিয়র প্লেয়ারদের মধ্যেই একজন। একদম বয়সের হিসেবে যদি বলি, ধরেন আমি সৌম্য সরকার, এনামুল হক বিজয়, আমরা একদম কাছাকাছি বয়সের। সো সৌম্য সরকার বিষয়টা এরকম না যে খুব ইয়াং প্লেয়ার, বাট ওই যে ওই কুইক রিয়াকশনের যে জায়গাটা, কুইক রিয়াকশনের জায়গাটায় সৌম্য অন্য অনেকের চাইতে খুব ব্যাপক একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। ব্যাটিংয়ের পার্সপেক্টিভ থেকে সৌম্য সরকার বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট আপনি যদি চিন্তা করেন তাহলে পরিসংখ্যানটা দিয়েই শেষ করি। সবচাইতে বেশি ওপেনার হিসেবে অ্যাভারেজের অধিকারী, সবচাইতে বেশি স্ট্রাইক রেটের অধিকারী। এই জায়গাটাও সবসময় নিজের নামের প্রতি বা নিজের ট্যালেন্টের প্রতি সৌম্য সুবিচার করতে পারেন নাই। সেটা যেমন একটা বিষয়। আমি বলবো যে এক ফরম্যাটের ফর্ম দেখে আরেক ফরম্যাটে তাকে দলে নেয়া, এটাও অনেকাংশে তার ওয়ানডে ফর্মটাকে ডিস্টার্ব করেছে বলেও আমার কাছে মনে হয়। তবে এই মুহূর্তে সৌম্য সরকার ইনিশিয়াল স্টেজে যে রানটা করে দিয়ে যাচ্ছেন সেই রানটা বাংলাদেশ টিমের জন্য আসলে অনেক বেশি মাত্রায় উপকারী এবং আমার কাছে মনে হয় এটা কন্টিনিউ করতে পারলে সৌম্য একটু বেটার উইকেটে সৌম্য রানগুলোকে আরও বড় করতে পারবেন। কিন্তু এই জায়গাটাতে আমি আলাদা করে এই ভিডিওটা করা সত্যিকারের অর্থাৎ তার ফিল্ডিংটাকে একটু প্রেস করার জন্য, কারণ তার ফিল্ডিংটা আমার কাছে মনে হয় যে তিনি ব্যাটে যে রানটা কম করছেন তার কিছুটা হলেও পুষিয়ে দিচ্ছেন তিনি ফিল্ডিংয়ের সময়টাতে। ওই জায়গাটা নিয়ে খুব বেশি আলোচনা হয় না, টেকনিক্যালি খুব বেশি এই ব্যাপারটা নিয়ে কথা বলা হয় না। সো আমার কাছে মনে হয় যে এই জায়গাটা অ্যাপ্রিসিয়েট করার মতো একটা ব্যাপার। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই।